হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা মোল কনসেপ্টের দ্বিতীয় এবং শেষ ভাগ নিয়ে আলোচনা করব। অতি অবশ্যই এটি থিওরিটিক্যাল পোর্শনের শেষ ভাগ, কারণ এরপরে থাকবে আমাদের বিগত বছর এবং কিছু প্র্যাকটিস সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, আমাদের স্কিল আপগ্রেডেশন হবে না। তাই থিওরি পোর্শন শেষ মানে এই নয় যে তোমরা ভেবে নিও না যে চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। কারণ হচ্ছে নিট বলো, জেই বলো, এই ধরনের পরীক্ষাগুলোতে থিওরি পোর্শন পড়ে কোনো কিচ্ছু করতে পারবে না তুমি। যতক্ষণ না পর্যন্ত কোয়েশ্চেন আনসার করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরীক্ষাতে কনফিডেন্ট হতে পারবে না, যার ফলে লসটা আলটিমেটলি তোমাদেরই হবে। তাই আমি বলবো কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে দেখবে, তার আগে থিওরিটিক্যাল পোর্শনগুলো ভালো করে পড়ে নাও। তো আজকে মূলত আর দুটো জিনিস পড়ে রয়েছে, একটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন আর 2 নম্বর হচ্ছে স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস। ভিডিও শুরু করার আগে আমি বলবো, যারা মোল কনসেপ্ট প্রথমবারের জন্য পড়ছো তারা অতি অবশ্যই মোল কনসেপ্ট পার্ট 1টি দেখো, যার ফলে কী হবে তোমরা পার্ট 2 এর কনসেপ্টগুলো ইজিলি বুঝতে পারবে, কারণ হচ্ছে একটা ফ্লোতে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর যারা মোল কনসেপ্ট রিভাইজ দিচ্ছ বা যাদের পার্সেন্টেজ কম্পোজিশন এবং স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস জাস্ট এই দুটো জায়গাতে সমস্যা রয়েছে, তারা এই ভিডিওটি দেখো, তাদের জন্য ফাইন। তো চলো আমরা শুরু করব পার্সেন্টেজ কম্পোজিশন। তার আন্ডারে কী কী জিনিস পড়বো দেখো, আমি এখানে লিস্ট করে রেখেছি। প্রথমে পড়বো হোয়াট ইজ পার্সেন্টেজ কম্পোজিশন, ঠিক তারপরে আমরা পড়বো হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ কম্পোজিশন, তারপরে পড়বো হাউ টু ডিটারমিন এম্পিরিক্যাল ফর্মুলা, সংক্ষেপে লিখেছি ইএফ, হাউ টু ডিটারমিন মলিকুলার ফর্মুলা, সংক্ষেপে লিখেছি এমএফ। তো চলো আমরা এগুলো 1 বাই 1 পড়বো। পার্সেন্টেজ কম্পোজিশন বলতে কি বোঝায়, একটা সহজ এক্সাম্পল যদি নিই, এ এক্স বি ওয়াই, ধরো এই কম্পাউন্ডটা তোমাকে দিয়ে দেওয়া হলো এবং তুমি ধরো ক্যালকুলেট করে দেখলে যে এ আছে m%, বি আছে n%। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা লিখলে, এই রিপ্রেজেন্টেশনটাকেই বলবো পার্সেন্টেজ কম্পোজিশন। অর্থাৎ পার্সেন্টেজ কম্পোজিশনকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে লিখবো পার্সেন্টেজ অফ মাস অফ ইচ এলিমেন্টস। মানে একটা কম্পাউন্ডে যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের পার্সেন্টেজ মাস যদি বের করি এবং সেটাকে যদি রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলবো পার্সেন্টেজ কম্পোজিশন। তো চলো কীভাবে বের করতে হয় পার্সেন্টেজ কম্পোজিশন সেটা দেখি। ব্যাপারটা জলের মতো সহজ করে দেওয়ার জন্য এক্সাম্পল হিসাবে জলই নিলাম। প্রথম কাজ হবে জলের পার্সেন্টেজ কম্পোজিশন বের করার জন্য, প্রথম কাজ হবে 1 মোল অফ ওয়াটার কনসিডার করো। মানে যে কোনো স্যাম্পেলেরই পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে গেলে ধরে নেবে যে সেটা 1 মোল আছে। তো 1 মোল ওয়াটারের মাস যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে কত, কি বলবে বলো? 1 মোল ওয়াটারের মাস মানে হচ্ছে তার মোলার মাস। আমরা আগের ভিডিওতে দেখবে ক্যালকুলেট করেছি 1 মোল ওয়াটারের মোলার মাস হচ্ছে 18 গ্রাম, ঠিক? তাহলে 1 মোল ওয়াটার সমান আমরা লিখতে পারি 18 গ্রাম। এবার এখানে হাইড্রোজেন কতটুকু আছে, হাইড্রোজেন কতটুকু আছে? হাইড্রোজেন দেখো 1 মোল ওয়াটার যদি হয় তাহলে 2 মোল হাইড্রোজেন অ্যাটম রয়েছে। 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস কত? 1 গ্রাম। তাহলে 2 মোলের মাস কত? 2 × 1 গ্রাম, অর্থাৎ 2 গ্রাম। এরপরে যদি বলি অক্সিজেন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে? দেখো 1 মোল ওয়াটারে অক্সিজেন কতটুকু আছে? 1 মোল অক্সিজেন। আর আমরা জানি কি 1 মোল অক্সিজেনের মাস কত? 16 গ্রাম, অর্থাৎ 16 গ্রাম ইন্টু 2, তাহলে হচ্ছে 16 গ্রাম। তাহলে পার্সেন্টেজ হাইড্রোজেন যদি বের করি কী হবে, দেখো হাইড্রোজেন আছে কতটুকু? 2 গ্রাম। টোটাল মাস কতটুকু? 18 গ্রাম। তাহলে 18 গ্রামের মধ্যে যদি 2 গ্রাম থাকে, 100-র মধ্যে কত থাকবে? সেটা হচ্ছে পার্সেন্টেজ। এটা ক্যালকুলেট করে দেখবে 11.11% আসবে, ঠিক আছে? আমি লিখে দিলাম জাস্ট। এবার যদি পার্সেন্টেজ অক্সিজেন বের করি তাহলে কি লিখবো? পার্সেন্টেজ অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন আছে 16 গ্রাম, 16 গ্রাম। টোটাল কত? 18 গ্রাম। 100-র মধ্যে কত আছে? এটা ক্যালকুলেট করে দেখবে 88.89%। তাহলে কিচ্ছু না, পার্সেন্টেজ কম্পোজিশন বের করা একদম সহজ, কোনো রকম কোনো কেমিস্ট্রি নেই। শুধুমাত্র একটা জিনিস বুঝতে হবে, তার মোলার মাস কত। ধরো 1 মোল ওয়াটার কনসিডার করে নেবো, প্রথমেই যে কোনো স্যাম্পেলের 1 মোল কনসিডার করব। 1 মোলের মাস কত? তার মোলার মাস। তাহলে মোলার মাস 18 গ্রাম লিখে দিলাম। এবার সেই 18 গ্রামের মধ্যে ইচ এলিমেন্টস কত গ্রাম করে রয়েছে সেটা আমরা দেখব। দেখো 1 মোল ওয়াটার যদি হয় তার মধ্যে কত মোল হাইড্রোজেন অ্যাটম রয়েছে? 2 মোল হাইড্রোজেন অ্যাটম রয়েছে।
কারণ ফর্মুলা দেখে আমরা বুঝতে পারছি। তাহলে 1 মোল হাইড্রোজেনের মাস কত, তার মোলার মাস, হাইড্রোজেনের মোলার মাস 1 গ্রাম, তাহলে 2 মোল হাইড্রোজেনের মাস কত, 1 গ্রাম ইন্টু 2 অর্থাৎ 2 গ্রাম। অক্সিজেন কতটুকু আছে, অক্সিজেন আছে দেখো 1 মোল, 1 মোল অক্সিজেনের মাস কত, 16 গ্রাম, সরি এটা 1 হবে, এটা 2 লিখেছি আমি। তাহলে 1 মোল অক্সিজেনের মাস হচ্ছে 16 গ্রাম, তাহলে সেটাকে 1 দিয়ে গুণ করে দেবো, সেটা আছে 16 গ্রাম। তাহলে পার্সেন্টেজ হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে 2 গ্রাম আউট অফ কত 18 গ্রাম, তাহলে 2/18 ইন্টু 100। অক্সিজেন আছে 16 গ্রাম আউট অফ 18, তাহলে 100-র মধ্যে কত আছে, এভাবে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করব। তো দেখতে পাচ্ছ এখানে কোনো কিছু নেই, শুধুমাত্র ম্যাথামেটিক্স রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, ব্যাপারটা গুণ ভাগের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে। তো দেখো এবার আমরা পড়বো মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলাকে আমি সংক্ষেপে লিখছি MF। তাহলে নাম দেখে দেখো বোঝা যাচ্ছে এটা একটা ফর্মুলা, তাহলে কোন ফর্মুলাকে আমরা মলিকুলার ফর্মুলা বলবো, তাহলে ফর্মুলা শোয়িং এক্সাক্ট নাম্বার অফ ইচ এলিমেন্টস ইন এ কম্পাউন্ড। ধরো তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে দিলাম এবং তার এমন একটা ফর্মুলা দিয়ে দিলাম যে ফর্মুলা দেখে তুমি বলতে পারবে যে এক্স্যাক্টলি কোন এলিমেন্ট কত সংখ্যক আছে, সেই ফর্মুলাটাকেই বলবো আমরা মলিকুলার ফর্মুলা। যেমন ধরো গ্লুকোজ নিয়ে যদি কনসিডার করি, গ্লুকোজের মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এটা যদি তার মলিকুলার ফর্মুলা বলি, তাহলে আমরা বলতে পারি দুটো জিনিস বলতে পারি। যদি এটা আমরা 1 মলিকিউল কনসিডার করি তাহলে একটা জিনিস বলতে পারি, এটা যদি 1 মোল কনসিডার করি তাহলে আর একটা জিনিস বলতে পারি। ধরো যদি বলি যে জাস্ট 1 মলিকিউল অফ গ্লুকোজ, তাহলে কি বলতে পারি, সেখানে কার্বন অ্যাটমস কটা রয়েছে 6 নাম্বারস, হাইড্রোজেন অ্যাটমস কটা রয়েছে 12 নাম্বারস, আর অক্সিজেন অ্যাটম কটা রয়েছে 6 নাম্বারস। মানে 1 মলিকিউল গ্লুকোজের মধ্যে 6 সংখ্যক কার্বন পরমাণু রয়েছে, 12 সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং 6 সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে। এবার যদি পক্ষান্তরে আমরা 1 মোল নিয়ে কনসিডার করি, তাহলে কার্বন অ্যাটমস কত রয়েছে 6 মোল বলে দেবো, তখন আর নাম্বার বলবো না। হাইড্রোজেন অ্যাটম কতটুকু রয়েছে 12 মোল বলে দেবো, 12 মোলস, আর অক্সিজেন অ্যাটম বলবো 6 মোলস। তাহলে একটা মলিকুলার ফর্মুলা থেকে আমরা দুটো জিনিসের সম্পর্কে আইডিয়া করতে পারি, একটা হচ্ছে নাম্বার অফ মলিকুল, একটা হচ্ছে নাম্বার অফ মোল। সুতরাং এক্ষেত্রে না বোঝার কিছু নেই। এবার এম্পিরিক্যাল ফর্মুলাটাকে আমরা কিভাবে পড়ব, এম্পিরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে ফর্মুলা শোয়িং স্মলেস্ট হোল নাম্বার রেশিও অফ ইচ এলিমেন্টস। মানে ধরো কী করে বের করব, এম্পিরিক্যাল ফর্মুলা কী করে বের করব, এটা হচ্ছে তার মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা অনুযায়ী এখানে আমি যাচ্ছি, দেখো মলিকুলার ফর্মুলা অনুযায়ী কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিও কত 6:12, নিচে লিখছি, এর রেশিও কত 6:12:6। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো 2:1, 2:9, 1:2:1। এটাকে কি ফার্দার ভাগ করা যেতে পারে, যেতে পারে, অতি অবশ্যই যেতে পারে। 2 দিয়ে যদি ভাগ করি 0.5:1:0.5। তাহলে দেখো এই যে রেশিওটা পেলাম, এটা কিন্তু পেলাম সিম্পলেস্ট, কিন্তু এটি হোল নাম্বার নয়, অর্থাৎ দেখো এখানে ভগ্নাংশ রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, তাহলে এটি পূর্ণ সংখ্যা নয়, তাই এটা আমরা নেব না। তাহলে এই যে রেশিওটা পেলাম, এই রেশিও যদি কোনো মলিকুলার ফর্মুলাতে শো করা হয়, অর্থাৎ যদি আমি তোমাকে বলে দিই যে CH2O, এই রেশিওটা যদি বলে দিই, দেখো কার্বন একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন একটা আছে, তাহলে এই রেশিও অনুযায়ী যদি কোনো ফর্মুলা আমরা প্রকাশ করি তাহলে সেই ফর্মুলাটাকে বলবো এম্পিরিক্যাল ফর্মুলা। বোঝা গেল? তাহলে মলিকুলার ফর্মুলাকে যে রেশিওতে অ্যাটমগুলো রয়েছে সেই রেশিওটাকে যদি আমরা কি করি স্মলেস্ট হোল নাম্বার রেশিওতে আনি, তাহলে যে ফর্মুলাটা পাবো অর্থাৎ CH2O, সেই ফর্মুলাটাকে বলবো এম্পিরিক্যাল ফর্মুলা। আশা করি বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলে তোমাদের জন্য এবার প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1,
মলিকুলার ফর্মুলা কি দুটো কম্পাউন্ডে সেম হতে পারে? ভাবো, চিন্তা করো, দুটো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কি সেম হতে পারে? অবশ্যই পারে, তবেই তো আমরা আইসোমার পড়ি। ধরো এই দিকটা আমি মুছে দিচ্ছি, দেখো এখানে লিখছি টু কম্পাউন্ডস ক্যান হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা। যেমন ধরো যদি বলি CH3CH2OH, এটা কি? অ্যালকোহল। আর যদি এরকম বলি CH3OCH3, এটা কি? ইথার। তাহলে দেখো দুজনের মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, কিন্তু কম্পাউন্ড দুটো আলাদা, অর্থাৎ টু কম্পাউন্ডস ক্যান হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা। সেকেন্ড কোয়েশ্চেন, দুটো কম্পাউন্ডের কি এম্পিরিক্যাল ফর্মুলা সেম হতে পারে? আবার চিন্তা করো, দুটো কম্পাউন্ডের মধ্যে এম্পিরিক্যাল ফর্মুলা কি সেম হতে পারে? ইয়েস, এটাও হতে পারে। টু কম্পাউন্ডস ক্যান হ্যাভ সেম এম্পিরিক্যাল ফর্মুলা। একটু আগে দেখো গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা কত পড়লাম? CH2O, ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোজের। এবার যদি তোমাদের সামনে লিখে দিই অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এখানে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিও কত? কার্বন কটা আছে? একটা, দুটো। হাইড্রোজেন কটা আছে? 3 আর 1 4টে। অক্সিজেন কটা আছে? দুটো। অর্থাৎ এখানে যদি সিম্পলেস্ট রেশিও নিই তাহলে কি হবে? 1:2:1। তাহলে এই রেশিওটা দেখো এখানেও আছে। সুতরাং অ্যাসিটিক অ্যাসিডেরও যা এম্পিরিক্যাল ফর্মুলা, গ্লুকোজেরও তাই এম্পিরিক্যাল ফর্মুলা, অর্থাৎ টু কম্পাউন্ডস ক্যান হ্যাভ সেম এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, তো এখানে দেখো দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। দুটো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম হতে পারে, দুটো কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলাও সেম হতে পারে। এবার একটা 3 নম্বর প্রশ্ন দেখছি, দেখো ক্যান এ কম্পাউন্ড হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা? একটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা এবং এম্পিরিক্যাল ফর্মুলা কি সেম হতে পারে? দেখো হতে পারে, ইয়েস, অ্যান্সার হচ্ছে ইয়েস। কারণ কি? ধরো কোনো একটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা হচ্ছে C3H4, তাহলে কার্বন হাইড্রোজেনের রেশিও কত? 3:4। এবার দেখো 3:4কে কি ফার্দার ডিভাইড করতে পারবে? করতে তো পারবোই, সব ধরনের ডিভিশনই হতে পারে। ধরো 3 দিয়ে যদি ভাগ করে দিই 1:4/3, সিম্পলেস্ট রেশিও পাচ্ছি, কিন্তু এটা দেখো এখানে হোল নাম্বার পাচ্ছি না। তাহলে যতক্ষণ না পর্যন্ত সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এম্পিরিক্যাল ফর্মুলা লিখতে পারি না। অর্থাৎ এই কম্পাউন্ডের ক্ষেত্রে এম্পিরিক্যাল ফর্মুলাও যা, মলিকুলার ফর্মুলাও তাই। ঠিক ঠিক। এবার চলো রিলেশন বিটুইন এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। রিলেশনটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কত দেখলাম? C6H12O6। এই ফর্মুলা থেকে, এটা হচ্ছে তার মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা থেকে যদি আমরা মোলার মাস নির্ণয় করি তাহলে যেটা পাবো সেটাকে বলবো মলিকুলার ফর্মুলা মাস। এক্ষেত্রে কী হবে? 6টা হচ্ছে কার্বন আছে, তাহলে 6 × 12 গ্রাম, প্লাস হচ্ছে হাইড্রোজেন কটা আছে? 12 × 1 গ্রাম, প্লাস হচ্ছে অক্সিজেন আছে 6টা × 16 গ্রাম, অর্থাৎ 180 গ্রাম। এটা হচ্ছে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা মাস। তাহলে মলিকুলার ফর্মুলা মাস হচ্ছে কি? মলিকুলার ফর্মুলা থেকে যদি আমরা মাস ক্যালকুলেট করি যেটা পাবো সেটাই হচ্ছে তার মলিকুলার ফর্মুলা মাস। এবার গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা কি? CH2O, এটা হচ্ছে তার এম্পিরিক্যাল ফর্মুলা। এখান থেকে যদি আমরা মাস ক্যালকুলেট করি তাহলে যেটা পাবো সেটাকে বলবো এম্পিরিক্যাল ফর্মুলা মাস। আমি শর্টে লিখেছি কিন্তু, এম্পিরিক্যাল ফর্মুলা মাস। তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত হবে? কার্বন আছে একটা কার্বনের মলিকুলার ওয়েট হচ্ছে, মোলার মাস হচ্ছে 12 গ্রাম। হাইড্রোজেন আছে 2টো, তাহলে 2 × 1 গ্রাম। অক্সিজেন আছে একটা, তাহলে 1 × 16 গ্রাম। আমাকে একটু দেখতে দাও এটা বোর্ডে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 30 গ্রাম। তাহলে এবার আমরা কি করব? মলিকুলার ফর্মুলা মাসকে এম্পিরিক্যাল ফর্মুলা মাস দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে? 180/30, তাহলে কত আসছে? 6। দেখো এই 6টা দিয়ে আমরা তখন কিন্তু ভাগ করেছিলাম। যখন আমরা গ্লুকোজের মলিকুলার ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলাতে যেতে গেছিলাম তখন দেখবে 6:12:6 ছিল, যে 6 দিয়ে ভাগ করে কি পেয়েছিলাম? 1:2:1। অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটাই দেখবে মলিকুলার ফর্মুলা মাস এবং এম্পিরিক্যাল ফর্মুলা মাসের
ভাগফল। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা, তাকে এন দিয়ে যদি গুণ করে দিই, এবং এই এনটা হবে কোনটা, যে সংখ্যা দিয়ে ভাগ করে আমরা সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও পেয়েছি। অর্থাৎ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে কী দেখলাম, যে দেখো পার্সেন্টেজ কম্পোজিশন কীভাবে বের করা হয়, কোথা থেকে, ফ্রম এ মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, একটা মলিকুলার ফর্মুলা থেকে পার্সেন্টেজ কম্পোজিশন কীভাবে বের করা হয় সেটা দেখলাম। মলিকুলার ফর্মুলা বলতে কি বোঝায়, এম্পিরিক্যাল ফর্মুলা বলতে কি বোঝায়, এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা তাদের মধ্যে রিলেশন কি, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। তো প্রথমে যেটা করলাম, মলিকুলার ফর্মুলা থেকে পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করলাম। এবার করব কি, পার্সেন্টেজ কম্পোজিশন থেকে মলিকুলার ফর্মুলা করব, অর্থাৎ উল্টোটা। দেখো কোয়েশ্চেনের মাধ্যমে একটা করব, এ কম্পাউন্ড হ্যাজ ফলোয়িং পার্সেন্টেজ কম্পোজিশন ডেটা। এই পার্সেন্টেজ কম্পোজিশন ডেটাটা আছে যে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67% এবং অক্সিজেন আছে 53.33%। এটা কি বলেছে, ক্যালকুলেট ডিটারমিন দি এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা গিভেন মোলার মাস হচ্ছে 180 গ্রাম পার মোল। তো প্রথমেই বলে রাখি, পার্সেন্টেজ কম্পোজিশন থেকে শুধুমাত্র এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারবে, মলিকুলার ফর্মুলা ডিটারমিন করতে গেলে তার মোলার মাসটা লাগবে। তো কীভাবে এই কোশ্চেনটা সলভ করব দেখে নেওয়া যাক। দেখো প্রথম স্টেপ হবে, অ্যাজিউম 100 গ্রাম অফ স্যাম্পল, 100 গ্রাম স্যাম্পল কনসিডার করবে। 2 নম্বরে 100 গ্রাম স্যাম্পল যদি কনসিডার করি তাহলে তার গ্রামসগুলো লিখে নেব। কীরকম গ্রামস কত হবে তাহলে বলো তো, যেটা পার্সেন্টেজ সেটাই গ্রামস। তাহলে কার্বন থাকবে 40 গ্রাম, হাইড্রোজেন থাকবে 6.67 গ্রাম, অক্সিজেন থাকবে 53.33 গ্রাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখান থেকে মোল বের করে নেব, এখান থেকে মোলস বের করে নেব। ঠিক আছে, মোল কি করে বের করব, মোল মানে হচ্ছে মাস বাই মোলার মাস। এখানে মাস প্রত্যেকটার পেয়ে গেছি, তাহলে প্রত্যেককে যদি আমরা তার মোলার মাস দিয়ে ভাগ করে দিই তাহলে তার মোল পেয়ে যাব। অর্থাৎ 40 গ্রাম বাই তার মোলার মাস হচ্ছে কার্বনের 12 গ্রাম পার মোল, কত আসবে 3.33 মোল। 6.67 গ্রামকে যদি হাইড্রোজেনের মোলার মাস অর্থাৎ 1 গ্রাম পার মোল দিয়ে ভাগ করে দিই কত পাবো, 6.67 মোল। একইভাবে অক্সিজেনের মোলার মাসকে যদি মোলার মাস দিয়ে ভাগ করি 53.33 গ্রাম বাই 16 গ্রাম পার মোল সমান কত আসবে 3.33 মোল। ক্যালকুলেশনগুলো আমি দেখাচ্ছি না, ক্যালকুলেশন করে দেখবে এরকমই আসবে, আমি খালি তোমাদেরকে স্টেপটা বুঝিয়ে দিচ্ছি কী করে করতে হবে। এটা গেল 1 নম্বর স্টেপ, 100 গ্রাম স্যাম্পল কনসিডার করো। তাহলে 100 গ্রাম স্যাম্পলের মধ্যে মাস অফ স্যাম্পল কী হবে, তার পার্সেন্টেজটাই, সেই মাস অফ স্যাম্পল থেকে তার মোল বের করো। এটা হচ্ছে 3rd স্টেপ। 4th স্টেপ হচ্ছে সিম্পলেস্ট মোল রেশিও নিয়ে নাও, সিম্পলেস্ট মোল রেশিও নিয়ে নাও। কেন কি, আমরা জানি এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। তাহলে কি করব, রেশিও যদি ধরি কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, তার মানে কত 3.33 ইস টু 6.67 ইস টু 3.33, অর্থাৎ 1:2:1। তার মানে আমরা কি বলতে পারি, দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে আছে। এটাকে কি ফার্দার সিম্পলিফাই করা যায়, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কি আসবে 0.5:1:0.5, কিন্তু সেটা আমরা নেব না। কেন নেব না, কারণ কি আমরা এম্পিরিক্যাল ফর্মুলার ডেফিনেশনে পড়েছি যে ইট ইজ দি সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, অর্থাৎ যদি ফ্র্যাকশন চলে আসে তাহলে সেটা আমরা নেব না। তার মানে এক্ষেত্রে আমাদের সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও হচ্ছে 1:2:1, অর্থাৎ 5 নম্বরে আমরা লিখে দিতে পারি যে এম্পিরিক্যাল ফর্মুলা সমান সি একটা এইচ দুটো অক্সিজেন একটা। তাহলে এটাই হলো আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মুলা বের করার স্টেপ তাহলে 5টা। প্রথম স্টেপ হচ্ছে 100 গ্রাম স্যাম্পল নাও, 100 গ্রাম স্যাম্পলের মধ্যে কত গ্রাম করে আছে দেখে নাও, কত গ্রাম থেকে কত মোল বের করে নাও, মোল রেশিওটা সিম্পলেস্ট হোল নাম্বারে নিয়ে নাও, জাস্ট বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল, কিচ্ছু নেই। কেমিস্ট্রি পার্ট হচ্ছে শুধুমাত্র এটা, কিভাবে আমরা মোল ক্যালকুলেট করলাম, এই পার্টটুকুই হচ্ছে কেমিস্ট্রি, বাকি সব অঙ্ক। তারপর সেই ছোটোবেলাকার অঙ্ক একদম। ঠিক আছে, তো
তো এরপরে চলো আমরা দেখব মলিকুলার ফর্মুলা কীভাবে ডিটারমিন করা যায়। তো স্টেপ 6 হচ্ছে মলিকুলার ফর্মুলা ডিটারমিনেশন। হ্যাঁ, তো এর জন্য আমরা কি করব, এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করব। এম্পিরিক্যাল ফর্মুলা মাস কার বের করব, CH2O এর। CH2O তে কার্বন আছে একটা, তাহলে 1 × 16 গ্রাম পার মোল। হাইড্রোজেন আছে দুটো, তাহলে 2 × 1 গ্রাম পার মোল। অক্সিজেন আছে একটা, তার মানে 1 × 16 গ্রাম পার মোল, অর্থাৎ এটা কত আসছে 30 গ্রাম পার মোল। এবার কি করব, মলিকুলার ফর্মুলা মাসকে এম্পিরিক্যাল ফর্মুলা মাস দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত আসছে 180 গ্রাম পার মোল, দেখো দেওয়া আছে এখানে। সেটাকে আমরা কি কয় দিয়ে ভাগ করব, 30 গ্রাম পার মোল দিয়ে ভাগ করব। কত আসছে 6। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম যে মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা ইন্টু এন, ওইটা আমরা ব্যবহার করব। মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা ইন্টু এন। এই এন এর ভ্যালুটা কোনটা, এইটা। তাহলে মলিকুলার ফর্মুলা সমান আমরা কি লিখতে পারি, যে এম্পিরিক্যাল ফর্মুলা ইন্টু 6। এম্পিরিক্যাল ফর্মুলা কত বের করলাম, CH2O, সেটাকে 6 দিয়ে গুণ করলে কত আসবে, C6H12O6। তো এই হচ্ছে মূলত ব্যাপার, পার্সেন্টেজ কম্পোজিশন অ্যাপ্লিকেশন এটাই। আমরা সেখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারি। এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারলে সেখান থেকে আমরা মলিকুলার ফর্মুলা বের করতে পারি, যদি আমাদের কাছে মোলার মাস জানা থাকে। তো দেখো তখন ধরে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন সম্পর্কে পড়লাম। এবার আমরা আমাদের চ্যাপ্টারের একদম শেষ সাব টপিক পড়বো, সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস। তো স্টয়চিওমেট্রিক অ্যানালিসিসের আন্ডারে আমরা মূলত 5টা জিনিস পড়বো। একটা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ব্যালেন্সড ইকুয়েশন, 2 নম্বর হচ্ছে কমপ্লিট রিয়াকশান বলতে কি বোঝায়, 3 নম্বর হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট আমরা কীভাবে ডিটারমিন করব, 4 নম্বর হচ্ছে থিওরিটিক্যাল ইল্ড কীভাবে ক্যালকুলেট করব, এবং তারপরে পরে পার্সেন্টেজ ইল্ড কীভাবে ক্যালকুলেট করব। তো এই হচ্ছে 5টা জিনিস যেটা স্টয়চিওমেট্রিক অ্যানালিসিসের সাব টপিক বলা যেতে পারে। তো চলো একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা কী কী জিনিস জানতে পারি সেই জিনিসগুলো আমরা একটু দেখব। এই জন্য আমরা সর্বপ্রথম একটা ব্যালেন্সড ইকুয়েশন নিচ্ছি। ধরো একটা ইকুয়েশন নিচ্ছি, H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস থেকে 2HCl গ্যাস। ঠিক আছে, তো প্রথম জিনিস যেটা জানবো সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সংক্ষেপে এটা আমরা লিখবো SC। ঠিক আছে, তো একটা ব্যালেন্সড ইকুয়েশনের বাঁ দিকগুলোকে বলা হয় রিয়াক্ট্যান্ট বা সাবস্ট্রেট, ডান দিকগুলোকে বলা হয় প্রোডাক্ট। আমরা জানি সকলে, কোনো সমস্যা নেই। এবার সাবস্ট্রেট বা প্রোডাক্ট তাদের ফর্মুলার আগে যে সংখ্যাগুলো লেখা থাকে, অর্থাৎ এখানে কিছু লেখা নেই মানে 1 আছে, এখানে কিছু লেখা নেই মানে 1 আছে, তো এই সংখ্যাগুলোকে আমরা বলি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। অর্থাৎ আমরা যদি লিখি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তাহলে হাইড্রোজেনের 1, ক্লোরিনের 1, আর HCl হচ্ছে 2। তাহলে এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা নিয়ে কেন এত মাথা ব্যথা, এই জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা মূলত 4টে জিনিসের আইডিয়া পেতে পারি। একটা হচ্ছে নাম্বার অফ মলিকুল, 2 নম্বর হচ্ছে নাম্বার অফ মোল, 3 নম্বর হচ্ছে মাস অফ সাবস্ট্রেট, আর 4 নম্বর হচ্ছে ভলিউম অফ সাবস্ট্রেট। ঠিক আছে, তাহলে এই 4টে জিনিস আমরা মূলত জানতে পারি। কীরকমভাবে দেখো, নাম্বার অফ মলিকুল সম্পর্কে যদি জানতে চাই, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা আছে সেই নাম্বার অফ মলিকুলই রিয়াক্ট্যান্টগুলো পার্টিসিপেট করবে এবং সেই নাম্বার অফ মলিকুলস এই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। যেমন ধরো যদি বলি 1 নম্বর পয়েন্টে যদি ডিসকাস করি, তাহলে কি বলবো, 1 molecule of H2 reacts with 1 molecule of Cl2 to form 2 molecules of HCl। সহজ কথা, কোনো ব্যাপার নেই। একইভাবে মোল জিনিসটাও বলতে পারি যে 1 মোল H2 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করবে। মাস কি করে বলতে পারি, যেহেতু নাম্বার অফ মোল পেয়ে গেছি সেখান থেকে আমরা মাস বের করে নিতে পারবো। কারণ কি, আমরা জানি মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস। তাহলে কোনো একটা রিয়াকশান যখন আমরা স্টাডি করছি তখন তার সাবস্ট্রেটগুলো সম্পর্কে আমরা জানি, তাহলে সাবস্ট্রেটগুলো যদি জানি তাহলে তার মোলার মাস জানি, মোলার মাস যদি জানি তাহলে তার মোল একটু আগে দেখলাম মোল,
তাহলে মোল জানি, মোলার মাস জানি, তাহলে মাস সম্পর্কে আইডিয়া লাগাতে পারি। অর্থাৎ এই রিয়াকশানটা সম্পর্কে যদি আমরা একটু মাস নিয়ে আলোচনা করি তাহলে কীরকম হবে দেখো। রিয়াকশানটা কি, 1 মোল H2 বিক্রিয়া করছে, 1 মোল ক্লোরিন বিক্রিয়া করছে, 2 মোল HCl তৈরি হচ্ছে। তাহলে 1 মোল H2 মানে কত, 2 গ্রাম H2। 1 মোল Cl2 মানে কত, 71 গ্রাম H2। আর 2 মোল HCl তৈরি হয়েছে, 2 মোল HCl মানে কত, HCl এর মোলার মাস হচ্ছে 36.5 ইন্টু 2, তার মানে হচ্ছে 73 গ্রাম HCl। তার মানে আমরা কি বলতে পারি দেখো, খুব সহজ ব্যাপার, যে বলতে পারি 2 গ্রাম H2 বিক্রিয়া করবে কার সাথে, 71 গ্রাম ক্লোরিনের সাথে, তৈরি করবে কত, 73 গ্রাম HCl। তাহলে এই হচ্ছে মেন ফান্ডা, যেখান থেকে আমরা নাম্বার অফ মলিকিউলস আইডিয়া করতে পারি, নাম্বার অফ মোলস আইডিয়া করতে পারি, মাস অফ সাবস্ট্রেট আইডিয়া করতে পারি। আর একটা জিনিস যেটা বললাম না সেটা হচ্ছে ভলিউম অফ সাবস্ট্রেট। ভলিউম অফ সাবস্ট্রেট আমরা তখনই বলতে পারবো যখন প্রত্যেকটার রিয়াক্ট্যান্ট বলো বা প্রোডাক্ট বলো তারা গ্যাসিয়াস। যদি তারা গ্যাসিয়াস হয় তবে আমরা এই জিনিসটা আইডিয়া করতে পারি। এবং এছাড়া এসটিপি কন্ডিশনে রিয়াকশন হতে পারে, হতে পারে নয়, হতে হবে। এসটিপি কন্ডিশনে রিয়াকশন হতে হবে এবং সাবস্ট্যান্সগুলো গ্যাস হতে হবে। এই দুটো হচ্ছে কন্ডিশন। লাস্টের জিনিসটা আইডিয়া লাগানোর জন্য এই দুটো হচ্ছে কন্ডিশন। তাহলে দেখো এখানে আমরা যে রিয়াকশানটা নিয়েছি, চালাকি করে আমি গ্যাসিয়াস রিয়াকশানে নিয়েছি। এরপরে যদি ধরো বললাম যে রিয়াকশানটা এসটিপিতেই হচ্ছে, তাহলে আমরা ভলিউম সম্পর্কে কি বলবো। দেখো 1 মোল H2 বিক্রিয়া করছে কার সাথে, 1 মোল ক্লোরিনের সাথে। তার মানে আমি বলতে পারি কি, এটা 22.4 লিটার হাইড্রোজেন বিক্রিয়া করছে 22.4 লিটার ক্লোরিনের সাথে, তৈরি করছে 44.8 লিটার HCl গ্যাস। কারণ 1 মোল মানে 22.4 লিটার। আগের ভিডিওতে আমরা পড়েছি মোলার ভলিউম মানে কত, 22.4 লিটার পার মোল। অর্থাৎ 22.4 লিটার মানে 1 মোল H2 বিক্রিয়া করছে 22.4 লিটার, মানে 1 মোল ক্লোরিনের সাথে কি তৈরি করছে, 2 মোল HCl, মানে 2 ইন্টু 22.4 অর্থাৎ 44.8 লিটার HCl। তাহলে সংক্ষেপে বলতে গেলে বলবো নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মোল, মাস অফ সাবস্ট্যান্স, ভলিউম অফ সাবস্ট্যান্স, এই চারটে জিনিস সম্পর্কে আমরা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থেকে আইডিয়া লাগাতে পারি। তাহলে এবার যদি কোয়েশ্চেন করি যে স্টয়চিওমেট্রি কী, তাহলে স্টয়চিওমেট্রি মানে হচ্ছে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের ভিত্তিতে আমরা যদি কোনো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করি। ধরো বললাম যে এত গ্রাম সাবস্ট্রেট বিক্রিয়া করলো কত গ্রাম প্রোডাক্ট তৈরি হবে। ধরো বললাম যে এত গ্রাম প্রোডাক্ট তৈরি হলো, তাহলে কত গ্রাম সাবস্ট্রেট রিয়াক্ট করেছে, বা এত লিটার সাবস্ট্রেট রিয়াক্ট করেছে কত লিটার প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ এই ধরনের কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যদি করি এবং তাদের ক্ষেত্রে যদি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ইনভলভ থাকে, তাহলে সেই ধরনের অ্যানালিসিসকে আমরা বলবো স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস। এরপর আমরা যাব স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস কীভাবে করতে হয়। ঠিক তার আগে আমরা দুটো কেস পড়বো, সেটা হচ্ছে কমপ্লিট রিয়াকশান আর লিমিটিং রিয়েজেন্ট, যার সাথে রিলেটেড ইনকমপ্লিট রিয়াকশান। তো এই জিনিস দুটো এবার দেখব। তো চলো এবার আমরা পড়বো কমপ্লিট রিয়াকশান সম্পর্কে। 2 নম্বর পয়েন্ট, কমপ্লিট রিয়াকশান সম্পর্কে। কমপ্লিট রিয়াকশান কখন হবে, ধরো এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেশিও কত, হাইড্রোজেন ইস টু ক্লোরিনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেশিও কত, 1:1। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 1 মোল হাইড্রোজেন নিলাম 1 মোল ক্লোরিন নিলাম, তাহলে কি রিয়াকশানটা সম্পূর্ণ হবে, তুমি বলবে হ্যাঁ। কেন বলবে, কারণ হচ্ছে যেমন রেশিও হওয়া দরকার ইকুয়েশন অনুযায়ী তেমন রেশিওতেই মিশিয়েছি। তাহলে এটাই হচ্ছে মেন ফান্ডা, যে রেশিওতে আমার রিয়াকশানটা চলবে, ব্যালেন্সড ইকুয়েশনটা যে রেশিওতে চলবে, সেই রেশিওতেই যদি আমরা সাবস্ট্রেটগুলোর মোল নিই তাহলে রিয়াকশানটা কমপ্লিট হবে। এখন যদি বলি যে 4:4 রেশিওতে নিচ্ছি, তাহলে কি রিয়াকশানটা কমপ্লিট হবে, তখনও বলবে হ্যাঁ হবে। 4:4 মানে তো 1:1, তাই না? তার মানে সমপরিমাণ যদি নিই তাহলে রিয়াকশানটা কমপ্লিট হবে। এখন যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি যে 2:3 অনুপাতে নিলাম হাইড্রোজেন আর ক্লোরিন, তাহলে কি রিয়াকশানটা কমপ্লিট হবে, তখন তোমরা বলবে না স্যার কমপ্লিট হবে না। কেন হবে না, কারণ এখান থেকে দেখো 1 মোল হাইড্রোজেনের জন্য 1 মোল ক্লোরিন লাগবে, তাহলে 2 মোল হাইড্রোজেনের জন্য কত মোল ক্লোরিন লাগবে, 2 মোল ক্লোরিন লাগবে। কিন্তু ক্লোরিন আমরা কতটুকু নিয়েছি, 3 মোল, অর্থাৎ একটু বেশি নিয়েছি। তাহলে এই 3 মোলের জন্য আমার রিয়াকশানটা কমপ্লিট হবে না। জাস্ট 2 মোল হাইড্রোজেন যখন ফুরিয়ে যাবে তখন রিয়াকশান শেষ। তার মানে 1 মোল ক্লোরিন উচ্ছিষ্ট থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার কমপ্লিট রিয়াকশানের। তাহলে কমপ্লিট রিয়াকশান হওয়ার অনলি কন্ডিশন হচ্ছে কি,
রিয়াক্ট্যান্টগুলোকে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের যে রেশিও সেই রেশিও বা তার মাল্টিপল রেশিওতে যদি নিই তাহলে আমরা রিয়াকশানটা কমপ্লিট পাবো, আদারওয়াইজ রিয়াকশান কমপ্লিট হবে না। যখনই রিয়াকশান কমপ্লিট হবে না তখনই আমরা লিমিটিং রিয়েজেন্ট ব্যাপারটা পাবো। দেখো লিমিটিং রিয়েজেন্ট কি, এখানে যে এক্সাম্পলটা দিলাম, হাইড্রোজেন নিয়েছি 2 মোল, ক্লোরিন নিয়েছি 3 মোল, তাহলে রিয়াকশানটা যেমনভাবে চলছে ইকুয়েশন অনুযায়ী 2 মোলের জন্য 2 মোল ক্লোরিন দরকার, কিন্তু নিয়েছি 3 মোল, অর্থাৎ হাইড্রোজেনটা দেখো ক্লোরিনের সাপেক্ষে কম নিয়েছি, তাই তো? হাইড্রোজেনটা ক্লোরিনের সাপেক্ষে কম নিয়েছি, অর্থাৎ হাইড্রোজেনটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তার মানে হচ্ছে ও হচ্ছে এই রিয়াকশানের বস, ওর অ্যাকর্ডিং প্রোডাক্ট তৈরি হবে। কারণ কি, ওটাই যদি কম হয়, ধরো হাইড্রোজেন যদি কম হয়, 2 মোল রিয়াকশান 2 মোল ক্লোরিনের সাথে রিয়াকশান করে সে শেষ হয়ে গেল, তারপর তার রিয়াকশান হবে না। তারপরে যদি রিয়াকশান নাই হয় তাহলে রিয়াকশানটা কার হিসাবে প্রোডাক্ট দেবে? হাইড্রোজেনের হিসাবে। তো যার হিসাবে প্রোডাক্ট দেবে সেইটাকে আমরা বলি লিমিটিং রিয়েজেন্ট, মানে ও লিমিট করে দেবে রিয়াকশানটাকে, ও এই জন্য লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেছে? তাহলে লিমিটিং রিয়েজেন্ট কিচ্ছু না, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অনুযায়ী যার মোল রেশিও কম সেই অনুযায়ী রিয়াকশানের প্রোডাক্ট ফর্মেশন হবে এবং সেই রিয়েজেন্টটাকে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট। আর যেটা বেশি নিচ্ছি এখানে যেমন ক্লোরিন, সেটাকে আমরা বলবো এক্সেস রিয়েজেন্ট। ঠিক আছে? তাহলে লিমিটিং রিয়েজেন্ট বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কেন আমরা পড়বো, এ থেকে আমরা কি করতে পারি, কিভাবে আমরা বলতে পারি যে কতটুকু প্রোডাক্ট তৈরি হবে বা কতটুকু হওয়া দরকার, কত পার্সেন্টেজ ইল্ড, এগুলো আমরা কীভাবে ক্যালকুলেট করবো, এখন তো জানতে ইচ্ছা করছে। তাহলে চলো সেটাকে আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে সমস্ত কিছু কভার করে নেবো, এই স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস। ঠিক আছে? তো চলো স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস কীভাবে করতে হয় সেটা আমরা কোয়েশ্চেনের মাধ্যমে দেখব। এখানে একটা কোয়েশ্চেন লিখে রেখেছি, দেখো বলছে অ্যাট এসটিপি 4 গ্রাম of H2 gas and 213 গ্রাম of chlorine gas are reacted to form HCl gas. Identify limiting reagent। 2 নম্বর হচ্ছে calculate mass and volume of product formed। 3 নম্বর হচ্ছে calculate mass and volume of reagent left over। 4 নম্বর হচ্ছে if product obtained equal to 112 গ্রাম calculate the percentage yield। কী কী জিনিস কভার্ড আছে দেখো, প্রথম জিনিসটা কভার্ড আছে একটা ব্যালেন্সড ইকুয়েশন লাগবে, অর্থাৎ ইনফরমেশন অ্যাবাউট ব্যালেন্সড ইকুয়েশন কভার্ড আছে। 2 নম্বর লিমিটিং রিয়েজেন্ট বলতে কি বোঝায় সেটা আছে। 3 নম্বর হচ্ছে এক্সেস রিয়েজেন্ট, 2 নম্বর কোয়েশ্চেনে দেখো প্রোডাক্ট ফর্মড অর্থাৎ থিওরিটিক্যাল ইল্ড ক্যালকুলেশন আছে। 3 নম্বরে দেখো যে মাস অ্যান্ড ভলিউম অফ রিয়েজেন্ট লেফট ওভার অর্থাৎ এক্সেস রিয়েজেন্ট কতটুকু বেঁচে থাকবে সেই সম্পর্কে আইডিয়া পাবো। 4 নম্বর হচ্ছে পার্সেন্টেজ ইল্ড কীভাবে ক্যালকুলেট করবো। তাহলে এই 4টে জিনিস পড়লে স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস টোটালটাই কভার হয়ে যাবে। দেখো তো তাহলে আমাদের সবার আগে কী জিনিসটা লাগবে, ব্যালেন্সড ইকুয়েশনটা লাগবে। এবার এখানে যদি কেউ ব্যালেন্সড ইকুয়েশন না জানে বা রিয়াকশানটা কী হচ্ছে সেটাই না জানে তাহলে কিন্তু সে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটা কঠিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়াকশানটা দিয়ে দেওয়া থাকে, কিন্তু খুব সহজ রিয়াকশান বা কমন রিয়াকশান হলে রিয়াকশান না দেওয়াও থাকতে পারে, সেক্ষেত্রে কোয়েশ্চেনটা কঠিন হতে পারে। কারণ আমরা তো জানি না যে রিয়াকশানে কী প্রোডাক্ট হবে, সেটা আমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে, তবে আমরা আইডিয়া করতে পারি, লিখতে পারি, আইডিয়া করা যাবে না রিয়াকশান। তাহলে প্রথম কাজ কি হবে, লিমিটিং রিয়েজেন্ট ক্যালকুলেশন কীভাবে করব। প্রথম কাজ হবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো লিখে নাও। হাইড্রোজেনের 1, ক্লোরিন 1, HCl 2। তারপর হচ্ছে অ্যামাউন্টটা লেখো, অ্যামাউন্ট কত 4 গ্রাম, ওটা হচ্ছে 213 গ্রাম, এটা জানি না, এটা তো বের করতে হবে। মোল কত হবে তাহলে 4 গ্রাম বাই হাইড্রোজেন মলিকুলার মোলার মাস কত 2 গ্রাম পার মোল, 213 গ্রাম বাই ক্লোরিন মলিকুলার মোলার মাস কত 71 গ্রাম পার মোল। তাহলে এটা কত আসছে 2 মোল, এটা আসছে 3 মোল। ঠিক, এটা জানি না, এটা জানি না, এটা বের করতে হবে। তাহলে দেখো রিয়াকশান অনুযায়ী কি জানছি, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অনুযায়ী আমাদের দরকার 1 মোলের জন্য 1 মোল, 1 মোলের জন্য 1 মোল। তাহলে 2 মোলের জন্য কত লাগবে 2 মোল, কিন্তু আছে 3 মোল। তাহলে এক্সেস কোনটা আছে ক্লোরিন, ক্লোরিন এক্সেস 1 মোলের জন্য 1 মোল দরকার, তাহলে 2 মোলের জন্য 2 মোল দরকার, কিন্তু আছে কত 3 মোল। তাহলে ক্লোরিন হচ্ছে এক্সেস রিয়েজেন্ট ER লিখলাম, আর হাইড্রোজেন হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট বা LR। ঠিক আছে, দেখছি আমি পুরোটা আসছে কিনা, হ্যাঁ আসছে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট ক্যালকুলেশন কিচ্ছু না, যার মোল কম আছে অ্যাজ পার দি স্টয়চিওমেট্রিক রেশিও
তাকে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট। যার মোল বেশি আছে অ্যাজ পার দি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট রেশিও তাকে বলবো এক্সেস রিয়েজেন্ট। রিয়াকশান কার অনুযায়ী হবে? লিমিটিং রিয়েজেন্ট অনুযায়ী, কারণ একটা সার্টেন টাইম পর তো লিমিটিং রিয়েজেন্টটা শেষ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে রিয়াকশানের প্রোডাক্ট কার হিসাবে হবে, কার কে সেখানে বস, সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। ঠিক, তো অনেক ক্ষেত্রে কি হয়, এটা যেমন সিম্পল আছে 1 মোলের জন্য 1 মোল, 1 মোলের জন্য 1 মোল, অনেক ক্ষেত্রে হয় এই ডেটাটা কমপ্লিকেটেড থাকতে পারে। দেখা গেল যে কোনো ক্ষেত্রে 3.5 এদিকে থাকলো 6.5, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা এভাবে ইউনিটারি মেথডে না করে করতে পারি যে মোল আপন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বের করব। তাহলে এটা যদি লিখি মোল আপন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে, এর মোল হচ্ছে কত 2 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, এর মোল কত 3 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1। এই ভ্যালুটা যার কম আসবে, মোল আপন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যার লেস ভ্যালু আসবে, সেটাকে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট। এক্ষেত্রে দেখো এটা 2 আসছে, এটা 3 আসছে, তাহলে যার ভ্যালু কম হাইড্রোজেন, হাইড্রোজেনের ভ্যালু যদি কম হয়, এটা আসছে না মনে হয়, টোটালটা আসছে আসছে আসছে, তাহলে হাইড্রোজেনের ভ্যালু যদি 2 হয় তাহলে এটা ছোট, তাহলে হাইড্রোজেনটাকে বলবো লিমিটিং রিয়েজেন্ট, অর্থাৎ এক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে হাইড্রোজেন। গেল। 2 নম্বর প্রবলেমে কি বলেছে, ক্যালকুলেট মাস অ্যান্ড ভলিউম অফ প্রোডাক্ট ফর্ম। যখনই দেখবে ভলিউম চেয়েছে, তার মানে রিয়াকশানটার যে সাবস্ট্রেট এবং প্রোডাক্ট তারা অতি অবশ্যই গ্যাসিয়াস হতে হবে এবং রিয়াকশানটা এসটিপিতে হতে হবে, তা নাহলে তো আমরা মোলার ভলিউম সম্পর্কে ক্যালকুলেশন করতে পারবো না। অর্থাৎ এসটিপিতে রিয়াকশান হতে হবে, সাবস্ট্রেট এবং প্রোডাক্টগুলো গ্যাসিয়াস হতে হবে। এগুলো দেখো সবাই গ্যাসিয়াস, রিয়াকশানের কোশ্চেনে দেওয়াও আছে এসটিপি, সেই জন্যই ভলিউমটা চেয়েছে, নাহলে চাইতো না। তাহলে এবার দেখো 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি, ক্যালকুলেট মাস অ্যান্ড ভলিউম অফ প্রোডাক্ট ফর্ম। কীভাবে বের করবো, আমি একটু আগে কি বললাম যে প্রোডাক্ট পিডিটি লিখে সংক্ষেপে উইল ফর্ম অ্যাজ পার লিমিটিং রিয়েজেন্ট, এই কথাটা মাথায় রাখবে। লিমিটিং রিয়েজেন্ট অনুযায়ী প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ দেখো এখানে লিমিটিং রিয়েজেন্টের মোল কত 2 মোল, 1 মোল লিমিটিং রিয়েজেন্টের থেকে প্রোডাক্ট কত তৈরি হয়, 1 মোল এলআর থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে 2 মোল। তাহলে 2 মোল এলআর থেকে কতটুকু প্রোডাক্ট তৈরি হবে, 4 মোল। ঠিক, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, দেখো 1 মোল লিমিটিং রিয়েজেন্ট থেকে 2 মোল প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে 2 মোল লিমিটিং রিয়েজেন্ট আমরা নিয়েছি, তাহলে 4 মোল প্রোডাক্ট হবে। সহজ ব্যাপার, ইউনিটারি মেথড। ইউনিটারি মেথডে যদি না করতে চাই তাহলে কি করতে পারি আমরা, n লিমিটিং রিয়েজেন্ট বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইকুয়াল টু n প্রোডাক্ট বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে ডেটা কমপ্লিকেটেড থাকে, ইউনিটারি মেথডে অনেক সময় ভুলভাল আসতে পারে, হয়তো দেখা গেলো এটা 7 আছে, এটা 6 আছে, আর এখানে নিচ্ছ ধরো 8, তাহলে 7, 6, 8 গুণ ভাগে সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর যদি দেখো যে সিম্পল রিয়াকশান আছে, এটা যেমন আছে 1 মোল থেকে 2 মোল হচ্ছে, তাহলে 2 মোল থেকে 4 মোল হবে, একদম দেখেই বলা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউনিটারি মেথডটা করতে পারি, অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে 4 মোল। তাহলে প্রোডাক্ট তৈরি হচ্ছে কত, 4 মোল। তাহলে মোল থেকে আমরা কি পেতে পারি গো, মোল থেকে আমরা মাস পেতে পারি, মোল থেকে আমরা ভলিউম পেতে পারি, তাই না? মোল থেকে মাস পেতে গেলে কি করব, মোলকে মোলার মাস দিয়ে গুণ করে দেবো, আমি পাশে লিখছি। তাহলে মোল থেকে মাস পেতে গেলে কি করব, মাস ইকুয়াল টু মোল ইন্টু গ্রাম পার মোল, তাই তো? এটাই তো, তার মানে মোল ইন্টু মোলার মাস। তাহলে মোল কত, 4 মোল, ইন্টু গ্রাম পার মোল কত, HCl এর মোলার মাস কত, HCl এর মোলার মাস 35.5 প্লাস 1 অর্থাৎ 36.5। তাহলে এটাকে 36.5 দিয়ে গুণ করবো, কত আসবে, 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 6 24 আর 2 26, 3 4 12 দিয়ে 14, তার মানে 146 গ্রাম হবে প্রোডাক্ট, 146 গ্রাম হবে প্রোডাক্ট। সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ। এবার আসছে ভলিউম। ভলিউম কীভাবে বের করব, ভলিউম বের করতে হলে কী করব, ভলিউম বের করলে কী করব, মোল ইন্টু লিটার পার মোল। লিটার পার মোল মানে কি, মোলার ভলিউম। তাহলে মোল মানে কত, 4 মোল, লিটার পার ভলিউম মানে হচ্ছে 22.4 লিটার পার মোল। তাহলে এটা কেটে দাও, মোল কেটে যাবে, কত আসবে 89.6 লিটার। ঠিক, তাহলে মাস থেকে মোল থেকে মাস পেলাম, মোল থেকে ভলিউম পেলাম। নয়েজের জন্য যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য বলছি,
এখানে আমরা পেয়েছিলাম 4 মোল প্রোডাক্ট তৈরি হচ্ছে। 4 মোল প্রোডাক্ট মানে কত মাস হবে, কত ভলিউম হবে আমরা বের করতে পারি। মাসকে যদি মোলকে যদি মোলার মাস দিয়ে গুণ করে দিই তাহলে তার মাস পেয়ে যাব। ফর্মুলা কী ছিল, n ইকাল টু মাস আপন মোলার মাস। একইভাবে ভলিউম কীভাবে বের করতে পারি, n ইকাল টু ভলিউম আপন মোলার ভলিউম। মোলার ভলিউম 22.4 লিটার আমরা জানি। তাহলে এইভাবে তার ক্যালকুলেট মাস অ্যান্ড ভলিউম অফ প্রোডাক্ট এটা বের করতে পারি। দুটো প্রবলেম শেষ। এবার 3 নম্বর প্রবলেমটা দেখো। 3 নম্বর প্রবলেমে বলছে ক্যালকুলেট মাস অ্যান্ড ভলিউম অফ রিএজেন্ট লেফট ওভার। এখানে কত মোল নিয়েছিলাম, এটা 2 মোল, এটা নিয়েছিলাম 3 মোল। তাহলে 2 মোলের জন্য 2 মোল রিয়াকশান হবে, তাহলে কতটুকু এক্সেস থাকবে, তাহলে এক্সেস মোলস অফ রিএজেন্ট কত, 3 মাইনাস 2 মোল, তাই তো 3 মাইনাস 2 মোল। তো দেখো 2 মোলের জন্য তো 2 মোল ক্লোরিন খরচ হবে, তাহলে 1 মোল বেঁচে থাকবে, তাহলে 1 মোল বেঁচে থাকবে। এবার এখান থেকে আবার মাস পাবো, এখান থেকে আবার ভলিউম পাবো। 1 মোল ক্লোরিনের মাস কত, 71 গ্রাম। 1 মোল ক্লোরিনের ভলিউম কত, 22.4 লিটার, কারণ মোলার ভলিউম। 1 মোলের মাস মানে তো মোলার মাস, 1 মোলের ভলিউম মানে হচ্ছে মোলার ভলিউম। অর্থাৎ ক্লোরিনের মোলার মাস হচ্ছে 71 গ্রাম এবং তার মোলার ভলিউম হচ্ছে 22.4 লিটার। মোলার ভলিউম হচ্ছে যে কোনো খারাপ ক্ষেত্রেই 22.4 লিটার। তাহলে এক্ষেত্রে না বোঝার কোনো ব্যাপার নেই। এবার এক্ষেত্রে যদি আবার ডেটা কমপ্লিকেটেড থাকে, এখানে যেমন 2 মোল থেকে 2 মোল রিয়াক্ট করবে এবং 1 মোল বেশি থাকবে দেখে বলে যেতে পারলাম। সেক্ষেত্রে যদি ডেটা কমপ্লিকেটেড থাকে আবার একই ফর্মুলা কাজে লাগাবো, n লিমিটিং রিএজেন্ট বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইকুয়াল টু n এক্সেস রিএজেন্ট তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এক্ষেত্রে n লিমিটিং রিএজেন্ট কত, 2, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, 1। n এক্সেস রিএজেন্ট কতটুকু রিয়াক্ট করবে দেখে নাও, কতটুকু নিয়েছি, তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে, 1। তাহলে n এক্সেস রিএজেন্ট রিয়াক্ট করবে 2 মোল, এটুকু রিয়াক্ট করবে। কতটুকু বাকি থাকবে, তাহলে 3 থেকে 2 বাদ 1 মোল। তাহলে কতটুকু হচ্ছে, 1 মোল পেলাম। মোল থেকে মাস পাবো, মোল থেকে ভলিউম পাবো। কিভাবে পাবো আগের ভিডিওতে তোমরা দেখেছো। এক্ষেত্রেও বলে রাখি, মোলকে যদি গ্রাম পার মোল দিয়ে গুণ করি, অর্থাৎ মোলকে যদি মোলার মাস দিয়ে গুণ করি তাহলে মাস পাবো। মোলকে যদি লিটার পার মোল দিয়ে গুণ করি তাহলে কী পাবো, ভলিউম পাবো। অর্থাৎ মোলকে যদি মোলার ভলিউম দিয়ে গুণ করি তাহলে সেটাকে আমরা ভলিউম পাবো। ঠিক, এবার আমরা দেখব পার্সেন্টেজ ইল্ড কীভাবে ক্যালকুলেট করি। দেখো আমরা যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম, যে মাস অফ প্রোডাক্ট কত পেলাম, 146 গ্রাম। তাহলে এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে তোমার ক্যালকুলেটেড প্রোডাক্ট বা থিওরিটিক্যাল ইল্ড। ঠিক আছে, এবার পরীক্ষা করে দেখা গেল যে অ্যাকচুয়ালি 146 গ্রাম প্রোডাক্ট তুমি পাচ্ছ না। সব রিয়াকশান টোটাল রিয়াকশান হয় না, কিছু ইম্পিউরিটি থাকে সাবস্ট্যান্সের মধ্যে। তাহলে ফুল রিয়াকশান যে হবে, কমপ্লিট রিয়াকশান যে হবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 100% কনভার্সন হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু প্রোডাক্ট পাচ্ছি, প্রোডাক্ট অবটেন্ড মানে যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট, তাকে যদি আমরা থিওরিটিক্যাল ইল্ড দিয়ে ভাগ করে দিই, থিওরিটিক্যাল ইল্ড, এবং সেটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে পার্সেন্টেজ ইল্ড। অর্থাৎ দেখো আমার থিওরিটিক্যাল ইল্ড কত, 146 গ্রাম পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি কত, 112 গ্রাম। ঠিক আছে, এবার 100 দিয়ে যদি গুণ করে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে থিওরিটিক্যাল। এটা সম্ভবত 76% আসতে পারে, 76, যাই হোক, এটা যত আসবে আমার মনে পড়ছে না। তো যতটুকু পাওয়ার কথা, 146 পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি কত, 112, যা তার যেটা পার্সেন্টেজ সেটাকে আমরা বলবো পার্সেন্টেজ ইল্ড। ঠিক আছে, তো এই গেল হচ্ছে স্টয়চিওমেট্রিক অ্যানালিসিস। তো দেখো আমরা এতক্ষণে মোল কনসেপ্ট পার্ট 1 এবং পার্ট 2 দুটো শেষ করলাম। তো এই দুটো ভিডিও দেখার পরে আমার মনে হয় না যে থিওরিটিক্যাল কোনো পোর্শন পড়া দরকার আছে, কারণ এগুলোর ওপর বেস করে আমি তোমাদেরকে হাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো জাস্ট এটুকু পড়লে পারা যায়। ইউটিউবে দেখবে অনেক ভিডিও আছে, মোল কনসেপ্টের অনেক ভিডিও রয়েছে, 7টা 8টা 10টা এরকম করে ভিডিও আছে, কিন্তু অত পড়ার দরকার নেই। পড়তে হবে স্মার্টলি, অল্প পড়ে কীভাবে সমস্ত কোয়েশ্চেন সলভ করতে পারবো সেই জিনিসগুলো শিখতে হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে কনসাইজ ওয়েতে তোমাদেরকে পড়ানো এবং পড়িয়ে তোমাদেরকে স্কিল্ড করে তোলা, যে কিভাবে তোমরা ওইটুকু পড়েই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে। তো দেখতে থাকো আমার ভিডিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে তত আমার এই হার্ডওয়ার্ক
ততজনের কাছে পৌঁছে যাবে, তত আমার ভালো লাগবে, তোমাদের উপকার হবে। তাই তোমরা বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো, নিজে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই, চলো ভালো থেকো।